কোড অপশন দেন। দিচ্ছি। আচ্ছা, এখন কাজী লাবিবা বলো তো, স্যার বুদ্ধিজীবী যে 6 জন না 7 জন বুদ্ধিজীবী আছে, গতবারও এই বুদ্ধিজীবীর মেয়েটা নামগুলো কি কি? আমাকে পরীক্ষার খাতা দেখায় নাই, আজকে আমাকে মেয়েটা পরীক্ষার খাতা কি মনে নেই তোমার? তোমার তোমাদের সব যে মনে আছে, বুদ্ধিজীবী তুমি আছে চিল্লাও, কয়জন তুমি শুধু বুদ্ধিজীবী, এই দেখো। বুদ্ধিজীবীগুলোর নাম কি? তুমি সারাদিন ধরে তুমি আমার পরীক্ষার খাতা দেখাইলা না। স্যার আমি এটা পড়িনি। কেন? এটা তো বইয়ের প্রথম দিকেই আছে, তাহলে তো কিছুই পড়ো নাই। সোহানা বলো। সোহানা বলো। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, না না না, ফ্লাইট আমি বীর শ্রেষ্ঠের নাম বলতে বলি নাই, বুদ্ধিজীবীর নাম বলতে বলছি। তোমাদের 7 জন বুদ্ধিজীবী আছে না? জি স্যার। আমি বীর। সাবির তানভীর, রন্দা প্রসাদ সাহা, হ্যাঁ, রবীন্দ্রনাথ দত্ত, সাংবাদিক সেলিনা পারভীন, yes. সঙ্গীতজ্ঞ আলতাফ মাহমুদ, চিকিৎসক আলিম চৌধুরী, অধ্যাপক মুনির চৌধুরী এবং প্রমুখ। বই দেখে বললা নাকি না দেখে বললা? না দেখে স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি বলো তো আরিশা, যুদ্ধের সময় মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল? কি ব্রিগেড ফোর্সে স্যার? ফোর্স গুলোর নাম বলি। বলো। মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স, তারপর হচ্ছে মেজর মনিরুজ্জামানের নেতৃত্বে হচ্ছে কে ফোর্স, আর হচ্ছে মেজর স্যার খালেদ মোশাররফের নেতৃত্বে হইতেছে এম ফোর্স। স্যার মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কোন ফোর্স ছিল? কি কি বললা? এস ফোর্স, জেড ফোর্স আর কে ফোর্স? কে ফোর্স, জি স্যার, মেজর খালেদ মোশাররফের নেতৃত্বে কে ফোর্স। থ্যাংক ইউ। তুমিও ভালো পড়াশোনা করছো, এটাই বোঝা গেল। দানিয়া বলো। স্যার আপনি কি দানিয়া বলো। স্যার আমরা মুক্তিযুদ্ধের সময় যে 11টি সেক্টর ছিল, আমরা কয় নম্বর সেক্টর ছিলাম আমাদের অঞ্চলটা? মানে রংপুর অঞ্চল বলছিলাম। দানিয়া বলো। জি স্যার। মুক্তিযুদ্ধে যে 11টি সেক্টর ছিল, তার মধ্যে রংপুর অঞ্চল, রংপুর, দিনাজপুর, এগুলো কোন অঞ্চলের অধীনে ছিল? মানে কোন 6 সেক্টরের? 6 নাম্বার। আর হলো আমাদের যশোর 8 নাম্বার। বাহ, চমৎকার, গুড আনসার। ওয়াও, খুবই ভালো বই পড়াশোনা করো তোমরা। আচ্ছা, একজনকে প্রশ্ন করব, এটা বলবে একটা ছেলে, ছেলেদেরকে প্রশ্ন করি নাই, মেয়েদের কালকে কিন্তু আমি বলেছিলাম যে যারা এখানে আমাদের ফার্স্ট ইয়াতে আসো তাদেরকে প্রথমে প্রশ্ন করবো, আমি কিন্তু তাই প্রথমে প্রশ্ন করে ফেললাম। আর ইশাকেও প্রশ্ন করলাম, দানিয়াকেও করলাম, নাজিফাকেও করলাম, লাবিবাকেও জিজ্ঞেস করেছি। মানে ফার্স্ট সারি যে স্টুডেন্ট গুলা কালকে যা বলেছিলাম যে তোমাদেরকে প্রশ্ন করব, সোহানেকেও জিজ্ঞেস করেছি। এখন বাকি আছে শুধু কে? আদিবা। আদিবা কোথায়? আদিবা বলো। জি স্যার। আদিবা, সিরাজউদ্দৌলার স্যার পরাজয়ের কারণটা কি? সিরাজউদ্দৌলার হ্যাঁ। আম, ও হুম। নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্য, বিশেষ করে খালা গোষ্ঠী বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুল্লাহ প্রজাবর্ষের মিতব্যয়িতার কারণে সিরাজউদ্দৌলা পরাজয় বরণ করেছিল। বাহ, চমৎকার। আদিবা অনেক সুন্দর বই পড়ে, থ্যাংক ইউ, ভেরি গুড। আচ্ছা, এবারে দানিয়াও হয়ে গেছে, এখন আমাদের পরের সারি যারা স্টুডেন্ট তাদেরকে প্রশ্ন করতে হবে এখন। তার মধ্যে হচ্ছে এই যে দৃষ্টি কোথায়? দৃষ্টি কিন্তু প্রথম সারি স্টুডেন্ট, ও ট্যালেন্ট। দৃষ্টি কই? তাওসিন রহমান, দৃষ্টি আছো? হ্যান্ড রেজ করো। ওনা এখনো জয়েন করেনি। পূর্ণতা বলো, পূর্ণতা। জি স্যার। পূর্ণতা বলো, কত সালে পলাশী যুদ্ধ হয়েছিল? স্যার কত সালে পলাশী যুদ্ধ হয়েছিল? ইয়েস। স্যার যাই একটু মনে করি। করো, মনে করো। এত কঠিন করে করার কি দরকার এই গুণগুলা? কি করছে দাদা? স্যার মনে নেই। তোমার মনে নাই?
স্যার অন্য একটা প্রশ্ন করেন। আচ্ছা, তোমাকে অন্য একটা প্রশ্ন করি তাহলে। আচ্ছা, সে সময় মিত্র বাহিনীর প্রধান কে ছিল এটা বলো, তৎকালীন সময়ে। স্যার মুক্তি কি মুক্তি বাহিনীর প্রধান কে ছিল? স্যার মুক্তিবাহিনীর প্রধান ছিল হচ্ছে আচ্ছা, অনেকে হ্যান্ড রেজ করেছে। আচ্ছা দেখি, ঐশ্বর্য বলতে পারবা মুক্তি বাহিনীর প্রধান কে ছিল? জি স্যার। বলছিলাম মুক্তি বাহিনীর প্রধান কে ছিলেন? স্যার দাঁড়ান একটু বলতেছি। মুক্তিবাহিনীর বই দেখে বললে হবে না কিন্তু। স্যার পলাশী যুদ্ধেরটা বলি। আচ্ছা বলো, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? স্যার 1757 সালের 23শে জুন। রাইট, কারেক্ট আনসার। 1757 সালের 23শে জুন। আচ্ছা, স্বাধীন বলো তো, তুমি এটা বলতে পারবে কিনা দেখি। স্যার জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। মুক্তি বাহিনীর প্রধান, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ। মুক্তি বাহিনীর প্রধান ছিল কে? জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানী। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। লেফটেন্যান্ট না কর্নেল? কর্নেল ছিল, কর্নেল। কর্নেল আতাউল গনি, কর্নেল আতাউল গনি উসমানী। ওসমানী। থ্যাংক ইউ। সাইমা বলো তো, সাইমা। স্যার জি। সাইমা বলো তো, মুক্তি বাহিনী, সরি মুক্তি বলছি, মিত্র বাহিনীর প্রধান কে ছিল সে সময়? মিত্র বাহিনী মিত্র বাহিনী। স্যার একটু সময় লাগবে। সময় লাগবে। স্যার আচ্ছা, অন্য কিছু বলেন। রোদেলা বলো, রোদেলা বলো। জেনারেল জগজিৎ সিং অরোরা। বলো। জেনারেল জগজিৎ সিং অরোরা। ইয়েস, জেনারেল জগজিৎ সিং অরোরা। এই কোশ্চেনটা বিশেষ পরীক্ষাতেও আসে, এবং ইভেন কি বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, আবার ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রশ্নটা খুব দেয় আসেন। আমি একবার চাকরি পরীক্ষায় পেয়েছিলাম প্রাইমারিতে। ঠিক আছে, স্যার আমাকে আরেকটা জিজ্ঞেস করেন। কি নাম? সাইমা। হাইমা। আচ্ছা, আব্দুল হামিদ খান ভাসানী যে গঠিত যে দলটা ছিল, সেই নাম কি? দলটার নাম কি? আব্দুল হামিদ খান ভাসানী যে দলটা গঠন করেছিলেন, তার দলটার নাম কি ছিল? তার দলের নাম। প্যাস খাইছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মনে হচ্ছে পারবে না। আচ্ছা ঠিক আছে, আমি অন্যজনকে চেষ্টা করি একটু। আয়েশা বলো তো, আয়েশা, পারিবা? পারিবা নাকি পারিবা না? স্যার কোনটা? এই যে আব্দুল হামিদ খান ভাসানী যে দলটা গঠন করেছিলেন, সেই দলটার নাম কি? রাজনৈতিক যে দলটা। আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, অনেকে হ্যান্ড রেজ করছে। দামিয়া মনে হয় পারবে এটা, দামিয়া বলতে চেয়েছে। তুমি পারবা? স্যার এটা কি? আচ্ছা ঠিক আছে, না পারলে কোনো সমস্যা নেই, এটা চেষ্টা। ইবনাত বলতে পারবা? ইবনাত। ইয়েস স্যার। আব্দুল হামিদ খান ভাসানী যে দলটি গঠন করেছিলেন, রাজনৈতিক দল, সেই দলটার নাম কি? স্যার এটা তো পারবো না, আপনি আরেকটা জিজ্ঞেস করেন। হ্যাঁ, আরেকটা জিজ্ঞেস করেন। আরেকটা। ইয়েস স্যার। আচ্ছা, পরে তোমাকে আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করবো। আমি এই প্রশ্নের উত্তর আরেকজনের কাছে চাই, দেখি এটা কে স্যার বলতে আমার পারে। তো মনে থাকবে তো? অবশ্যই থাকবে, মনে থাকবে না কেন? এটা বলবে ছেলেদের মধ্য থেকে জাহিদুল আরাফাত। বলো। ও বলতে বলবে পারবো না। জি স্যার। আব্দুল হামিদ খান ভাসানী যে দলটা গঠন করেছিলেন, সেই দলটার নাম কি? স্যার আমি তো বলতে পারতেছি না। তুমি কি বলতে পারো? তোমার কথাগুলো খুব মজা লাগে আমার, অনেক সুন্দর করে কথা বলো। তাকওয়া, তাকওয়া বলতে পারবা? তাকওয়া তুমি কি বলতে পারবা? না পারলে সরাসরি বলে দাও, পাস্ট করে দাও।
তাসমিয়া বলো, সময় বেশি নেওয়া যাবে না, ক্লাস আছে না। তাসমিয়া বলো, স্যার কি বলবো? এই প্রশ্নটা যে প্রশ্নটা জিজ্ঞেস করলাম। স্যার কি প্রশ্ন? হামিদ খান ভাসানী যে দলটা গঠন করেছিলেন সে দলটির নাম কি? স্যার মিথ্যে বাহিনী। হেৎ, সাইব বলতে পারবা? সাইব, তাসিন বলতে পারবা? তাসিন, মাহজাবিন, তোমাদের বইয়ে ইতিহাসটা তো আছে, তোমরা তাও জানো না? মিত্র ফৌজ তো মনে হয় মুক্তিবাহিনী মানে সহায়তাকারী দল ছিল মিত্র বাহিনী সম্ভবত। না না, এটা না, এটা না। দেখো যারা হ্যান্ড রেজ করেছে, আব্দুল্লাহ মোহাম্মদ বলো। স্যার আমি অতটাও জানি না, আমার মনে হচ্ছে বিএনপি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএনপি, ধানের শীষ না লাঙ্গল না নৌকা? আচ্ছা, আমি তাহলে আমাদের সিনিয়রদের মধ্যে একটু বলি, যারা সিনিয়র আগে থেকে গত বছর ধরে আছে, তাদেরকে একটু জিজ্ঞেস করি। নাজিফা বলো। আওয়ামী মুসলিম লীগ। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, এবং তোমাকে একটা করতালি দিলাম আমি। ভেরি গুড অ্যান্সার, এবং খুবই চমৎকার উত্তর দিয়েছো, তোমাকে একদম 10-এ 10, 10 পয়েন্টস। থ্যাংক ইউ। আওয়ামী মুসলিম লীগ হবে, সবাই শুনেছো অ্যান্সারটা? কি হবে? হ্যাঁ, এটা কি? হ্যাঁ, বুঝতে পেরেছো? আওয়ামী মুসলিম লীগ বলা হয়, এটা মনে রাখবা। আব্দুল হামিদ খান ভাসানী যে দলটি গঠন করেছিলেন তৎকালীন সময়ে, তার দলটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। ওকে, একটু রাজনৈতিক প্রশ্নে চলে গেলাম। আচ্ছা, ইবনাথকে একটা প্রশ্ন। ইবনাথ, সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন বলো, দায়িত্ব পান? স্যার 22 বছর বয়সে। ওয়াও, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক স্যার। চমৎকার, এটা পেরেছো। আফিফা বলো তো, আফিফা। জি স্যার। আফিফা বলো, সিরাজউদ্দৌলা, এখানে বলতেছিলাম, দাদুর নাম কি ছিল বলো? সিরাজউদ্দৌলা দাদুর নাম কি ছিল সেটা বলছিলাম। স্যার আমি ঠিক জানি না। ও, এটার আনসার হবে তুমি ঠিক জানো না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও বলছে আমি ঠিক জানি না, এটা হচ্ছে এর উত্তর। পড়াশোনা করো না মনে হচ্ছে, তুমি কম করো, মানে বিশ্ব পরিচয়টা মনে হয় বেশি পড়ো না। আসলে বিশ্ব পরিচয় থেকে বিসিএস পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, জানো? আচ্ছা, আয়ান বলো তো। ইয়েস স্যার। আয়ান বলো, আমি ওকে যে প্রশ্ন করেছি সেই প্রশ্ন উত্তর দাও, যে সিরাজউদ্দৌলার দাদুর নাম কি? স্যার অনেক আগে পড়েছিলাম তো, তাই স্যার মনে পড়ছে না। অনেক আগে পড়েছো তাই মনে পড়ছে না, তার মানে স্মৃতিশক্তি অনেক বেশি তোমার, তাই না? ঠিক আছে। আব্দুল্লাহ বলো তো, আব্দুল্লাহ পারবা এটা? স্যার স্যার এখানে তো দাদুর নাম নাই, ওখানে তো খালার নাম ছিল। আপনি দাদুর নাম জিজ্ঞেস করতেছেন কেন? দাদু নাকি নানু, ভুলে ভুলে গেলাম। তার তার খালার ছিল, না খালার না নাম ঘোষ বেগম। না, তার নাম, দাদুর নাম আছে না, নানুর নাম আছে? নানুর নাম নাই স্যার, বইয়ের মধ্যে নাই। আছে, দাদার নাম আছে, দাদার নাম নাই? রুফাইস না আইসা বলো, সত্যি। বলো। খালার নাম আছে না। না তার না, খালার হ্যাঁ, তার দাদার নাম কি জানো? আলীবর্দী খান। নানার নাম আলীবর্দী খান। কি খান? আলিম খান। হ্যাঁ, এটা প্রশ্ন তোমরা দেখবা। তার নানা আলীবর্দী খান প্রথমে তিনি রাজত্ব করেছিলেন ভারতীয় উপমহাদেশে, বুঝতে পেরেছো? তারপরে তিনি
সিরাজউদ্দৌলাকে সিংহাসনে বসিয়েছিলেন 22 বছর বয়সে? বুঝতে পেরেছো? জি এই নাজিফা, আমি কি ঠিক বলেছি বলো? স্যার, ওখানে তো কোন দাদা, নানা, নানু কারোর নামই নাই। এটা যদিও বইয়ের মধ্যে রিডিং এ নাই, কিন্তু এটা তোমরা এক্সেপশনাল প্রশ্ন হিসেবে গাইডে পেয়ে যাবা, গাইডে পাবা। ঠিক আছে? ইয়েস। জানতে হবে তার নানার নাম হচ্ছে আলীবর্দী খান। কি নাম? আলীবর্দী খান। যাই হোক, আজকে অন্য প্রসঙ্গে চলে গেলাম। যেহেতু একটু বিশ্ব পরিচয় পড়লাম, আজকে একটু বিজ্ঞান একটু জানবো, বিজ্ঞান, একটু বিজ্ঞানে যাই। ঠিক আছে? আর আমি বিজ্ঞান এবং বিশ্ব পরিচয় দুইটা পড়াই তো আমাদের স্কুলে। বিজ্ঞানের একটু প্রশ্ন তোমাদের কাছে। প্রথমে ফাতেমা, ফাতেমা বলো তো, বিজ্ঞান কাকে বলে জানো? বিজ্ঞান কাকে বলে? তোমার জিজ্ঞেস করছে স্যার। কি জিজ্ঞেস করছে? কাকে বললাম জানো ফাতেমা? জি স্যার। বিজ্ঞান কাকে বলে? হোয়াট ইজ সায়েন্স? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ সায়েন্স? বলো। পারবে না, আমি জানি এই উত্তরটা 90% স্টুডেন্টের জানা নাই, তোমাদের এখানে যারা আছো। ঠিক আছে? কেননা তোমরা বিজ্ঞান পড়ো, পড়তে পড়তে অজ্ঞান হয়ে যাও, আবার হুঁশ ফিরে আসে, কিন্তু জানো না যে বিজ্ঞানটা কি জিনিস। এরকম একটা মজার ঘটনা আছে। ঠিক আছে, ঘটনাটা বলি। এক বিজ্ঞানী, সে একটা বিজ্ঞানী, ঠিক আছে, সে একবার চিন্তা করলো, বিয়ে নিয়ে গবেষণা করলো যে বিয়ে কি জিনিস। সে মানে বিয়ে নিয়ে গবেষণা করতে গিয়ে সে বেচারা ভুলে গেছে বিজ্ঞান কি জিনিস। ঠিক আছে? মানে একজন বিজ্ঞানী বিয়ে নিয়ে গবেষণা করতে গিয়ে সে ভুলেই গেছে যে বিজ্ঞান কি জিনিস। কথাটা কেমন না? এই কথার অর্থ কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। মানে বিষয়টা হচ্ছে কি, বিজ্ঞানী বিয়ে নিয়ে গবেষণা করতে গেছে। বিয়ে মানে তাকে বিয়ে করতে হয়েছে। আগে সে মানে শান্তিতে ছিল, বিয়ে করে দেখে বউয়ের ঝামেলা, পোলাপাইনের ঝামেলা, বাজার করো, চাকরি করো, আয় করো, সেই করো, এটা করো, বাড়ির শান্তি নেই। এই জন্য সে মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে এখন সে বিজ্ঞান কাকে বলে সেটাই জানে না। কথা কি বোঝা গেছে? কে কে পারবে বিজ্ঞান কাকে বলে? আচ্ছা, আমি একজনকে ধরবো, তাকওয়াকে বলবো। তাকওয়া তখন একটা প্রশ্ন উত্তর দেবে, বলো না, তাকওয়া বলো। স্যার, আমার বাসার স্যার এসেছিল, ওই সময় আমি প্রশ্নটা বলতে পারিনি। ও, এখন পারবা বিজ্ঞান কাকে বলে? স্যার, আমি তো শুনিনি কখনো। শোনো নাই। ঠিক আছে, ফাদেল বলতে পারবে? ফাদেল? না স্যার। ফাদেলও পারবে না? আচ্ছা, এটা আয়ান বলো। আয়ান হ্যান্ড রেজ করেছে, আয়ান বলো। বিজ্ঞান। কি ব্যাপার আয়ান, হ্যান্ড রেজ করোনি কেন? জি পারবে? স্যার। বিজ্ঞান কাকে বলে এটা বলতে পারবা? নো স্যার। মুশকিল তো। বিজ্ঞান পড়ো অথচ বিজ্ঞান কাকে বলে এটা জানো না, এটা তো খুব মানে একটা সম্মানের, প্রেস্টিজের ব্যাপার। দৃষ্টি বলো, তাওসিন রহমান দৃষ্টি। স্যার, আমি এইমাত্র জয়েন করলাম। হ্যাঁ এখন বলো। কি করাচ্ছেন? কিছুই করাই নেই, আমি একটু সমাজ বিজ্ঞানে গেছি আর কি। বিজ্ঞান কাকে বলে বলো। স্যার, পারবো না। আচ্ছা, পারবে না? খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আসলে। ঠিক আছে, নাজিফা হ্যান্ডেজ করেছে। আচ্ছা নাজিফা, তুমি তো একটা আনসার দিয়েছো, দাঁড়াও, দানিয়াকে জিজ্ঞেস করো। দানিয়া বলো। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান যা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রকৃতিকে এবং মানুষকে বর্ণনা করা যায়। ইয়েস, ভেরি গুড আনসার। আজান দিচ্ছে, যাই হোক, ক্লাব দিলাম না আসলে। খুব চমৎকার বলছে। বিজ্ঞান হচ্ছে একটা প্রকৃত সম্পর্কিত জ্ঞান যা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে পাওয়া যায়। পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে
সংগৃহীত ফাইনাল চূড়ান্ত যে জ্ঞানটা, এটা হচ্ছে একটা বিজ্ঞান। ঠিক আছে, তোমরা কিন্তু এটা বলতে পারো না। মুত্তাকি সোহানা কি এটা বলতে পারবে? জি স্যার। থ্যাংক ইউ। প্রকৃতি সম্পর্কে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তোমরা বলতে পারবা। জান্নাত কি বলতে পারবে? মিফতাহুল জান্নাত? স্যার আমি বলতে পারি এটা। থ্যাংক ইউ। পূর্ণতা এটা জানে কোনটা স্যার? বিজ্ঞান কাকে বলে? জি স্যার, আমি তো পারতাম। নাজিফাও জানে, এবং যারা পার্তা বলছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের। আমি বুঝতে পারছি যে তোমরা অনেক শ্রম দাও, বাসায় অনেক স্টাডি করো। ঠিক আছে, তোমরা স্টাডি করতে হবে। ইউ হ্যাভ টু স্টাডি মোর অ্যান্ড মোর। তোমাদেরকে অনেক অনেক বেশি 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 পড়াশোনা করতে হবে। জানতে হলে, বাঁচতে হলে জানতে হবে। বাঁচতে হলে কি করতে হবে বলো? বাঁচতে হলে জানতে জানতে হবে। বলবো? হ্যাঁ, নাজিফা তো পারবে, এটা আমি জানি। বাঁচতে হলে জানতে হবে। আর একটা কথা হচ্ছে কি, টু সিট নলেজ ক্যাডেল টু গ্রেভ। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো, তাই না? এই কথাটা মনে হয় আমি বলেছিলাম। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জনের কথাটা বলা হয়েছে। এটা কি তোমরা শুনেছিলা নাকি নতুন শুনতেছো বলো? টু ইংলিশ, এটা এটা ইংলিশ বাক্য, এই সেন্টেন্স। এখানে বলা হয়েছে যে টু সিক নলেজ ক্যাডেল টু গ্রেভ, দোলনা থেকে কবর পর্যন্ত। ঠিক আছে, বুঝতে পেরেছো? না, ওকে তো দেখলাম না। মিশকাতুল, আচ্ছা, নতুন স্টুডেন্ট একজন আসছো, জয়েন করেছো আজকে, নাম কি? মিশকাতুল। আচ্ছা মিশকাতুল, তুমি থাকলে হ্যান্ড রেজ করো তো। মিশকাতুল নামে কেউ আছো? হ্যান্ড রেজ করো। না, নেই তো স্যার। ও আচ্ছা আছে, নুহা। মিশকাতুল নুহা, হ্যান্ড রেজ করো। জি স্যার, করেছি। আর ইউ আর নিউ কামার, রাইট? ওকে স্যার। তুমি আজকে নতুন একজন, তাই না? ইয়েস স্যার। থ্যাংক ইউ। তুমি কোন স্কুলে পড়ো? আমি রানাভারত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এছাড়াও হোয়াটস ইউর ডিস্ট্রিক্ট নেম? মাই ডিস্ট্রিক্ট নেম ইজ নাটোর। নাটোর? তাহলে তো নাটোরে ঘুরতে যাওয়া হবে তোমার। যাই হোক, একটা স্টুডেন্ট পাওয়া গেছে নাটোরে। থ্যাংক ইউ। স্যার নাটোরে, চলে আসেন। হ্যাঁ নাটোরে অনেক সুন্দর জায়গা, আমরা প্রায় ভিডিওতে দেখি। অনেক অনেক কিছু আছে নাটোরে, চলন বিল আছে, তাই না? ইয়েস স্যার। তারপর নাটোরে একটা পার্ক আছে, এই পার্কটার নাম কি? কোনটা স্যার? একটা অনেক বড় পার্ক আছে নাটোরে, অনেক সুন্দর, কি যেন পার্ক মনে গ্রিন পড়ছে না। ভ্যালি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে? গ্রিন ভ্যালি। ইয়েস, গ্রিন ভ্যালি, রাইট। চমৎকার পার্ক, রাইট। থ্যাংক ইউ। স্যার আসেন, আমাদের বাসায় আসেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, নাটোরে ওইদিকে যাওয়া হয় মাঝে মাঝে, কারণ আমার পড়াশোনাই তো ওইদিকে জয়পুরহাট। আমি চাকরি করেছি ওইদিকে জয়পুরহাট, আক্কেলপুর। তোমাদের নওগাঁ, নাটোর, এগুলো তো কাছাকাছি, তাই না? ইয়েস স্যার। হুম, থ্যাংক ইউ। আচ্ছা তুমি আমরা যেগুলো আলোচনা করছি আজকে, এটা কিন্তু আমাদের গণিতের বাইরে আলোচনা হচ্ছে। গণিত কিন্তু আমি শুরু করিনি, তাতে কি তুমি বোরিং ফিল করছো? নো স্যার। তুমিও তো ক্লাস 5-এ পড়ো, তোমারও তো এই বিজ্ঞান বিশ্ব পরিচয় আছে, আছে না? ইয়েস স্যার। এগুলো তো তোমারও দরকার। তুমি এখন বলো তো, তোমাকে একটা প্রশ্ন করবো আমি, যদিও অলদো ইউ আর নিউ স্টুডেন্ট, যদিও তুমি নতুন, সো আই উইল কোশ্চেন ইউ, আমি তোমাকে একটা প্রশ্ন করব, ওকে? দেখো, ওকে স্যার। প্রশ্নটা হচ্ছে, এই যে পানি, পানি আছে না, ইয়েস স্যার। এই পানিটা কয়টা অবস্থায় থাকতে পারে? 3টি অবস্থায়। কি কি? কঠিন, তরল, জলীয় বাষ্প। কঠিন, তরল, জলীয় বাষ্প। পানি কি কোনো মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ? যৌগিক পদার্থ। অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
গুড বেসিক, ভালো বেসিক আছে তোমার, ইনশাল্লাহ তুমি অনেক ভালো করবা, মাশাল্লাহ। অনেকে কিন্তু হ্যান্ড রেজ করছো, হ্যান্ড রেজ করার উদ্দেশ্য কি আমি বুঝছি না। হ্যান্ড রেজ করা লাগবে না, আমি যাকে প্রশ্ন করব সে শুধু ইয়া করবো, ঠিক আছে? এর মধ্যে জুলফা, জুলফা আছো, জুলফা কিন্তু উত্তর দিতে পারেনি একটা প্রশ্নের। জুলফা, আচ্ছা, বিজ্ঞানে যে পদার্থ নিয়ে আলোচনা আছে, পদার্থ কাকে বলে বলো? স্যার পদার্থ, হ্যাঁ, স্যার এই অধ্যায়টা তো আমার হয়নি। হয় নাই? আচ্ছা, আদিবা বলো তো, আদিবা জি স্যার। তুমি বলো তো, ওই যে চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? কার্বন ডাইঅক্সাইড, আচ্ছা কার্বন ডাইঅক্সাইড। রং আনসার, হয়নি। সাইমা বলো, পারবা? চিপসের চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? চিপসের প্যাকেটে ইয়েস, স্যার এটা আমি পারবো। সময় লাগবে। আচ্ছা আচ্ছা, জাহিদুল আরাফাত বলো। স্যার বলে স্যার নাও, আগে বলে নাও, স্যারের কথা শোনো। স্যার আমাদের তো কালকে পরীক্ষা না, আমার কালকে পরীক্ষা, তো আপনি কি অঙ্ক করাবেন না? হ্যাঁ, করাবো। তোমার কি পরীক্ষা আছে কালকে? স্যার আমার তো কালকে আরএসটি। ও, ম্যাথ পরীক্ষা হয়ে গেছে? ইয়েস স্যার। স্যার হুম, আমার তো আরএসটি পরীক্ষা না, তো আমি কি লিভ নিব? আপনি তো এখনো গণিত করাচ্ছেন না, আমার তো সময় নষ্ট হয়ে শোনো, যাচ্ছে। আমি এখন আজকে যে গণিতগুলো করাবো এগুলো তুমি পারবা, এগুলো হচ্ছে দশমিকের ভাগ, গুণ, এগুলাই তুমি লিখ দিতে পারো, ঠিক আছে? ওকে স্যার। এর আগে তো আমি গুণ ভাগ শিখিয়েছি দশমিকের, শুধু তুমি ছাড়া আর কেউ লিখ নিতে পারবে না, ঠিক আছে? আচ্ছা শোনো, ওকে এখন কাজী রাবিবা বলো তো, জি স্যার। তুমি বলো তো, কি বলছিলাম জানো, চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? স্যার নাইট্রোজেন। অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। নাইট্রোজেনের ইয়া কি, প্রতীক কি বলো, প্রতীক? নাইট্রোজেনকে এন দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে নাইট্রোজেনের প্রতীক। এন তে নাইট্রোজেন, জানো তোমরা? জি স্যার। তাহলে এন তে নাইট্রোজেন, আর যখন আবার এটা সংকেত হয়ে যাবে তখন কিন্তু এটা হয়ে যাবে N2, মানে এটা নাইট্রোজেন গ্যাস। যখন এটা গ্যাস হয় তখন N2 হবে, এটা নাইট্রোজেন। নাইট্রোজেন গ্যাস যখন হবে N2, ঠিক আছে? আচ্ছা, যেমন অক্সিজেন মানে O, আবার যখন এখানে 2 দিব মানে এর পরমাণু যখন অণু পরমাণু যুক্ত হয়ে যাবে তখন কিন্তু এটা হবে স্যার এটা অক্সিজেন হবে। অক্সিজেন গ্যাস হয়ে যাবে, কি O2 হয়ে যাবে? অক্সিজেন অক্সিজেন গ্যাস। গ্যাস। আবার এটা মনে করো এস তে কি হয়, স্যার হাইড্রোজেন। এস তে কি? স্যার CO2 হইছে কার্বন হ্যাঁ, ডাইঅক্সাইড। CO2, এটা মানে হলো কার্বন ডাই অক্সাইড, মানে বিষাক্ত গ্যাস, কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে? তাহলে জি এটা স্যার। O2 অক্সিজেন গ্যাস, N2 নাইট্রোজেন গ্যাস, H2 হাইড্রোজেন গ্যাস, N2 নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তার মানে এগুলো প্রত্যেকটারই ব্যবহার আছে। আচ্ছা, আমি এখন আরেকজনকে জিজ্ঞেস করব, এটা হচ্ছে জামিয়াতুল জান্নাত বলবে। জি স্যার। তুমি বলো তো, পর্বত আরোহীরা তাদের পিঠে করে কোন গ্যাস নিয়ে যায়? স্যার অক্সিজেন। রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। আচ্ছা, চুল শুকানোর জন্য, এটা বলবে ঐশ্বর্য রহমান, চুল জি স্যার। শুকানোর জন্য যে গ্যাস ব্যবহার করা হয় হেয়ার ড্রায়ারে, সেটা কোন গ্যাস? স্যার বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমি গণিতে ফিরে যাচ্ছি, ঠিক আছে? এখন সব প্রশ্ন বন্ধ। তবে হ্যাঁ, একটা জিনিস আমি তোমাদেরকে একটু ধারণা দেই, সায়েন্সের মধ্যে, বিজ্ঞানের মধ্যে
চমৎকার একটা বিষয় যেটা তোমরা জানোই না। এটা মানে এটা হচ্ছে পৃথিবীতে 119টি মৌল আবিষ্কৃত হয়েছে। মৌল মানে পদার্থ, ঠিক আছে? এই 119টা মৌল আছে পৃথিবীতে, ঠিক আছে? 119টি মৌল আছে, যেমন অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, বোরন, হিলিয়াম, বেরিলিয়াম, ঠিক আছে, সিলভার, তারপর কি অনেকগুলো আছে, এরকম মনে পড়ছে না আমার। তো এগুলোকে বলা হয় মৌল বা পদার্থ। এই পৃথিবীতে পদার্থ আবিষ্কৃত হয়েছে, মৌল আবিষ্কৃত হয়েছে 119টা। কয়টা? 119টা। 119টা। এই 119টা পদার্থের মধ্যে একটার সঙ্গে আরেকটা বিক্রিয়া করলে কোনো না কোনো একটা জিনিস তৈরি হয়ে যায়, পৃথিবীতে আমরা ব্যবহার করি, ঠিক আছে? জি স্যার। তার মধ্যে দেখো, তার মধ্যে একটা রহস্য দেখো, হাইড্রোজেন হচ্ছে একটা গ্যাস, ঠিক আছে, আবার অক্সিজেন হচ্ছে একটা গ্যাস। এই দুইটা যখন বিক্রিয়া করে একসঙ্গে যুক্ত হয়, ঠিক আছে, তখন এই হাইড্রোজেন আর অক্সিজেন যখন যুক্ত হয়ে যায়, বিক্রিয়া করে মানে একসঙ্গে যুক্ত হয়, তখন এই দুইটা মিলে কি তৈরি করে জানো? পানি তৈরি করে, H2O। এটাকে বলে পানি। কি বলে? এটাকে বলে পানি। আমরা যে পানি পান করি এটা হলো পানি। এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুইটা একসঙ্গে যুক্ত হয়ে পানি তৈরি করে, যেটা সংকেত হচ্ছে H2O। এটাকে পানি বলা হয়। তোমরা কি এটা জেনেছিলা? বলো তো, এটা জানো? No, sir. জি স্যার। No, No, sir. হুম। Yes, sir. আরেকটা মজার ব্যাপার আছে, দেখো, আমরা যে খাবার লবণটা খাই না, দেখো, আমরা যে লবণটা খাই, এই যে সোডিয়াম হচ্ছে একটা ধাতু আর ক্লোরিন হচ্ছে একটা অধাতু। দেখো, এই যে ক্লোরিন, এটা একটা মৌল, এটা একটা মৌল, এটা একটা পদার্থ, এটা একটা ভিন্ন পদার্থ, এটা একটা ভিন্ন পদার্থ। এটা এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক, মানে এটা মাইনাস আর প্লাস। তো দেখো, এটা হচ্ছে, এটা মৌল। দুইটা মৌল এক জায়গায় বিক্রিয়া করলে কি হয় জানো? একটা লবণ, খাবার লবণ তৈরি হয়, যেটা আমরা খাই, সোডিয়াম ক্লোরাইড। এটাকে বলা হয় লবণ। কি বলা হয়? লবণ। এটাকে বলা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাই, লবণ হিসেবে খাই। এটা কি তোমরা জানছিলে আগে? এটা কি তোমরা জানো? No, sir. sir. স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, তাসমিয়ার প্রশ্ন শুনবে এখন। বলো তাসমিয়া, বলো। না স্যার, আমার না স্যার। কে? তোমার কণ্ঠ আর পূর্ণতার কণ্ঠ তো একই মনে হচ্ছে, একদম সেম টু সেম কণ্ঠ, বোঝাই যায় না। পূর্ণতা বলেছে, তাই না? আচ্ছা, পূর্ণতা বলো। স্যার আপনি যে লিখেছেন হাইড্রোজেন আর 2 অক্সিজেন, এটা তো এইভাবে না। হাইড্রোজেনের পরমাণু হচ্ছে 2টা আর অক্সিজেনের পরমাণু একটা মিলে পানি হয়। হুম। হ্যাঁ, না না, ছবি দেওয়া আছে কোথায় দেওয়া আছে? বিজ্ঞান বইয়ে 39 পৃষ্ঠাতে। না, অক্সিজেনের সবসময় 2 অনুপরমাণু থাকে, হাইড্রোজেনে 1, ঠিক আছে? না স্যার, বইয়ে তো লেখা আছে যেমন পানি নামক যৌগের অণুতে 2টি হাইড্রোজেনের পরমাণু ও একটি অক্সিজেনের পরমাণু থাকে। হ্যাঁ, এই যে এখানে যখন বিক্রিয়া হচ্ছে তখন এখানে হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন তখন একটা। কিন্তু এমনি আলাদা যখন হয় তখন কিন্তু হাইড্রোজেন 1 এবং অক্সিজেন 2। যখন এটা বিক্রিয়া করে তখন এই 2টা এখানে চলে আসে, হাইড্রোজেনের কাছে চলে আসে, ঠিকই তো আছে? সংকেতের এখানে এসে হাইড্রোজেন 2 হয়ে যায়, ঠিক আছে, কিন্তু স্যার। আলাদাভাবে হাইড্রোজেন 1 1। স্যার আমাকে প্রশ্ন ধরেন। আচ্ছা, আজকে এগুলো প্রশ্ন আলোচনা করলাম, যাই হোক 30 মিনিট লস হয়ে গেছে। এখন আমরা অঙ্কে ফিরে যাব, ঠিক আছে? দশমিকের ভাগ চলছে আমাদের, তাই না? কত চলছে কোনটা? জি স্যার। দশমিকের গুণ ভাগ চলছে না? জি স্যার। 3 পর্যন্ত হয়ে গেছে, 4 পর্যন্ত মনে হয়নি। 4 নাম্বারটা আমি কালকে দিতে চাইলাম। এটা, হ্যাঁ হ্যাঁ, আমাকে কালকে যেন কে বয়স
বার নির্ণয় করার একটা প্রশ্ন করেছিল, এটা আমি করতে করতে কারেন্ট চলে গেছে। কে বলেছিলে হ্যান্ড রেজ করো? বার নির্ণয়, তাকওয়া, জি স্যার। বার নির্ণয়ের যে প্রশ্নটা ছিল এটা বলো তো, কি প্রশ্ন ছিল? সেই প্রশ্নটা ছিল, কালকে তো আপনি করতে পারিনি ওটা। উনি না 2000 কত যেন 20 সাল আর কত সাল, 20 সালের 15ই জানুয়ারি না কত? হ্যাঁ 2020 সালের হ্যাঁ 2020 সালের কত জানুয়ারি, বলো? 3 জানুয়ারি 3 জানুয়ারি, হ্যাঁ কি বার? রবিবার হলে রবিবার, হ্যাঁ হলে হ্যাঁ হলে 12ই আচ্ছা, মার্চ দেখো কি বার? এটা সবারই 12ই প্রয়োজন, বার নির্ণয় করা খুবই সহজ জিনিস। দেখো খুবই একটা মানে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, এটা সবাই তোমার বের করতে পারবা নিজে নিজে একবার শিখাই দিলে, খুবই মজার বিষয়। বলো তারপর 12ই মার্চ কি বার হবে? কত মার্চ? 12 মার্চ। 12 মার্চ। দেখো যে কোনো তারিখে বার কত হবে এটা বের করা খুবই সহজ, যে কোনো সালের যে কোনো বার বের করা খুবই সহজ। ভালোভাবে দেখো, মনোযোগ দিয়ে শোনো কি করতে হবে, কাজটা কি। আচ্ছা তাকওয়া, তুমি এখন দেখো এখানে আমি তোমাকে দিয়ে বলি 2020 সালের দুইটা মাসে কিন্তু 2020 সালের মধ্যে, তাই না? 3 জানুয়ারি মাসটাও 20 সালের মধ্যে এবং মার্চ মাসটাও 20 সালের মধ্যে। তবে তোমাদেরকে জানতে হবে একটা জিনিস, যে একই বার 7 দিন পর পর ফিরে আসে, তাই না? স্যার 7 দিন পর পর একই বার হয়। হ্যাঁ 7 দিন পর, দেখো 7 দিন পর একই বার ফিরে আসে। 7 দিন পর কি ফিরে আসে? একই একই বার বার। আসে, একই বার আসে। মনে করো 15 তারিখ, ধর তো 15ই জানুয়ারি, মনে করো 15ই জানুয়ারি যদি শুক্রবার হয়, তাহলে এর 7 দিন পর মানে 7 যোগ করলে কত পাওয়া যাবে? 22। তার মানে 22শে জানুয়ারি গিয়ে আবার শুক্রবার হবে। বুঝতে পেরেছো? জি স্যার। বোঝা গেছে? তার মানে 7 দিন পর পর একই বার ফিরে আসে, এটা তোমাদেরকে আগে জানতে হবে, বুঝতে হবে। তার মানে যদি 15ই জানুয়ারি শুক্রবার হয়, তাহলে এর 7 দিন পর যদি বলি আমরা, তাহলে কি বার হবে? তার মানে 22শে জানুয়ারি শুক্রবার হবে, ঠিক আছে না? যদি বলি এর আরো 7 দিন পর কি বার হবে, তাহলে 22-এর সঙ্গে আবার 7 যোগ করো, তাহলে কত হবে? তার মানে 9 ফেব্রুয়ারি আবার শুক্রবার হবে, ঠিক আছে? ও জি স্যার। হ্যাঁ 9 ফেব্রুয়ারি আবার শুক্রবার হবে, ঠিক আছে? তার মানে জি স্যার। 7 দিন পর পর একই বার ফিরে আসে। যাই হোক, তোমার এখন প্রশ্নটাতে ফিরে যাই। তোমার যে কোশ্চেন সেই অ্যান্সারটা আমি এখন দিচ্ছি। তোমার কোশ্চেন অনুযায়ী তোমার প্রশ্নটা হচ্ছে, দেখো যে প্রশ্নটা হচ্ছে কি তোমার, যে 2020 সালের 3 জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 12ই মার্চ কি বার? 12ই মার্চ কি, তাই না? 12ই মার্চ কি বার ছিল? এটা আমরা ছিল দিতে পারি, যেহেতু সালটা আগে 20 সালটা, তাই না? এটা প্রশ্ন, তাই না তাকওয়া? এবং সবাই দেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই খুবই ইন্টারেস্টিং একটা আলোচনা, মজার বিষয় আছে এখানে। দেখো তাহলে আমরা এখন কি করব, 2020 সালের 3 জানুয়ারি, এখন আমরা এই যে 3 জানুয়ারি, জানুয়ারি মাস কত দিনে হয় এটা কে বলতে পারবে? এটা আরিশা বলো, জানুয়ারি মাস কত দিনে হয়? স্যার জানুয়ারি মাস 31 দিনে হয়। আচ্ছা জানুয়ারি মাস যদি 31 দিনে হয়, তাহলে তো এখানে 3 দিনের বারটা তো দেওয়াই আছে, তাহলে এই 3 দিন বাদ দাও, তাহলে অবশিষ্ট দিন কত বলো? 28 দিন। কত দিন? 28 দিন। তার মানে জানুয়ারি মাস 31 দিনে হয়। জানুয়ারি মাস কত দিনে? 31 দিনে। তো জানুয়ারি মাস 31 দিনে, এবং জানুয়ারি মাসের 3 দিনের যে 3 দিনের বারটা ওটা তো দেওয়াই আছে, তাহলে এই জানুয়ারি মাসের 31 দিন থেকে আমাদেরকে 3 দিন কি করতে হবে? বিয়োগ করতে, বাদ দিতে হবে। দিলে অবশিষ্ট দিন হচ্ছে 28 দিন, তাই না? জি। তারপরে আচ্ছা এখন এই 28 দিন থাকলো, তারপর 28 দিন থাকার পরে তারপর জানুয়ারির পরে আমরা আরেকটা মাস পাচ্ছি, সেটা কোন মাস বলতো? ফেব্রুয়ারি মাস। কি মাস? ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস। তাহলে 2020 সাল এটা অধিবর্ষ ছিল না? জি স্যার, হ্যাঁ অধিবর্ষ ইয়েস, ছিল। যে সালটা অধিবর্ষ হয় ওই সালের ফেব্রুয়ারি মাস 29 দিনে হয়, তাহলে আমরা ফেব্রুয়ারি মাস পেলাম 29 দিনে, ঠিক কিনা? ফেব্রুয়ারি মাস পেলাম কত দিনে? 29 দিনে। তো সবাই কথা বলবো না, সবাই কথা বলবে না।
সাইলেন্ট। তাহলে দেখো জানুয়ারি মাসে অবশিষ্ট আছে 28 দিন, আবার ফেব্রুয়ারি মাস 29 দিনে 2020 সালের। এরপরে বলছে 12 মাস, মানে মার্চ মাসে 12 দিন, আরো 12 দিন যোগ করো। তাহলে টোটাল দিন সংখ্যাটা কত হচ্ছে? আমরা এখন টোটাল যে দিন, মোট দিনটা বের করে নিই, ঠিক আছে? তাহলে মোট দিন কত হচ্ছে? 9 8 17 18 19, 19 9, হাতে হলো 1, 2 1 3, 3 2 5, 5 আর 1 6। তাহলে মোট কতদিন আমরা পেলাম? মোট হচ্ছে 69 দিন। মোট কত দিন? 69 দিন। এই 69 দিনকে আমরা জানি যে 7 দিন পর পর একই বার ফিরে আসে। তাহলে এখন আমরা এই 69 দিনকে এখন 7 দ্বারা ভাগ করে দিব। তাহলে 7 দিয়ে ভাগ মানে হচ্ছে ওখানে রবিবার আছে না, কি বার আছে? 3 জানুয়ারি রবিবার। তাহলে 7 দিয়ে ভাগ করে আমরা ভাগফলটা হবে রবিবার। 7 দিয়ে ভাগ করে 69কে ভাগ করে যে ভাগফলটা, তার মানে ভাগফল যত ততটি রবিবার পাওয়া যাবে। দেখো তাহলে 7 দিয়ে আগে ভাগ করে দেই। 7 লং 63, 7 10 70, এখানে 9 নিতে হবে। 7 লং 63। তাহলে এখানে অবশিষ্ট থাকে কত? 9 থেকে 3 বিয়োগ করলে 6। তাহলে এখন আমরা রবিবার পেলাম, দেখো 9টি রবিবার। তাহলে দেখো রবিবার, তার মানে এখানে ভাগফল 9 মানে কি? রবিবার। তারপর রবিবার আমরা পেলাম 9টা রবিবারের। তাহলে রবিবারের 6 দিন পর এখানে অবশিষ্ট যে সংখ্যাটা, এটা অবশিষ্টটা যোগ করতে হবে। তার মানে রবিবারের 6 দিন যোগ করতে হবে। তার মানে আমরা 9টা রবিবার পাচ্ছি, 69 দিনের মধ্যে 9টি রবিবার পাচ্ছি। রবিবারের আবার 6 দিন অবশিষ্ট আছে। এই 6 দিন রবিবারের সঙ্গে যোগ করলে আমরা যে দিনটা পাবো, আমরা একটু গণে দেখি রবিবারের 6 দিন পর কি হয়। দেখো রবিবারের 6 দিন পরে কি বার হয়? দেখো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কি বার? শনিবার। তার মানে এখানে শনিবার হবে। ওকে, 12ই মার্চ হবে শনিবার। তোমরা কি এবার বুঝতে পেরেছো? মাথায় ঢুকছে কি? কোশ্চেন ছিল। হ্যাঁ, তুমি জানো আমার কার প্রশ্ন ছিল? আমার স্যার আমার ফাতিহা। ফাতিহা, ফাতিহা তাই না? ফাতিহা কি কেবল জয়েন করেছে নাকি? ফাতিহা তো আনমিউটও করে না, মাঝে মাঝে দেখি আনমিউট করে না। আনমিউট করতে হবে, সবাই কত সুন্দর আনমিউট করে, কথা প্রশ্ন জিজ্ঞেস করে। তুমি কিন্তু আনমিউট করো না, এটা খুবই আসলে দুঃখজনক। ফাতিহা, তোমার পুরো নামটা কি? আমি খুঁজে পাচ্ছি না। তুমি আনমিউট করো, ফাতিহা আনমিউট করো। হ্যাঁ, নাই তো। ও, মিফতাহুল জান্নাত ফাতিহা, এই ফাতিহা বলো। ফাতিহা আনমিউট করো, তোমাকে আনমিউট অপশন দেওয়া হয়েছে, জি স্যার। বলো। স্যার 5কে বিপরীত ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? শোনো, যেহেতু 5 একটি পূর্ণ সংখ্যা, আর 5-এর পূর্ণ সংখ্যার হর মনে মনে আমাদেরকে 1 ধরতে হবে। তো এটাকে যদি এখন আমরা উল্টাই দেই, বিপরীত করি, বিপরীত মানে তো উল্টে দেওয়া, তাহলে বিপরীত যদি করি তাহলে বিপরীত হবে কি জি জানো? স্যার। উপরে 1 যাবে, নিচে 5 আসবে, এটাই হচ্ছে 5-এর 1। ওকে, প্রত্যেকটা পূর্ণ সংখ্যাকে বিপরীত করলে, যে কোনো পূর্ণ সংখ্যাকে বিপরীত করলে তার উপরে একটা লব 1 হবে, ঠিক আছে? আর নিচে ওই পূর্ণ সংখ্যাটা হবে। তার মানে 8-এর বিপরীত হবে 8-এর বিপরীত হবে 8-এর 1। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। আর আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, 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 বলো। মিথ্যাহুল আবার আমি হয়ে গেছো, বলো। বলো, তাড়াতাড়ি বলো। কতটি 0.001 দ্বারা 1 গঠন করা যায়? কতটি 0.001 দ্বারা, হ্যাঁ, এখানে কত? কি ব্যাপার, প্রশ্নটা থেমে গেলে কেন? আবার বলো।
সামিতা মানে কতটি 0.0001 দ্বারা এক গঠন করা যায়? এক গঠন করা যায়, এটাই তো। শোনো, সবসময় মনে রাখবা এখানে এক পূর্ণ সংখ্যা, এটা বড়, আর এটা হচ্ছে ছোট, এটা তো দশমিক সংখ্যা, তাই না? হ্যাঁ, তাহলে এক গঠন করতে গেলে এখন বলো এখানে দশমিক বিন্দুর পরে কয়টা অঙ্ক আছে? ডান দিকে 3টা। তিনটা সংখ্যা বা তিনটা অঙ্ক আছে, তাই না? তিন সংখ্যা আছে। তাহলে এই দশমিক বিন্দুকে আমরা যদি তিন সংখ্যা, স্যার। এই তিন তিন ঘর সরাই দিই, তাহলে এটা কত হবে জানো? তিন ঘর সরাই দিলে এটা হবে 100। কত হবে? 100। মানে এর সঙ্গে আরো দুইটা শূন্য লেগে যাবে। আমি একটু বুঝাই দিই তোমাকে কিভাবে। তো 1 কে ভাগ ভাগ দিয়ে বোঝাই দিই, দেখুন 1/0.0001। যেহেতু ভাজকে দশমিকের পরে তিন সংখ্যা আছে, তাহলে ভাজ্য ভাজককে কত দ্বারা গুণ করতে হবে? 1000 দ্বারা। কত দ্বারা? দশমিক তুলে 1000 দ্বারা। দশমিক তুলে দেওয়ার জন্য এটাকে 1000 দ্বারা গুণ করতে হবে, তাই না? আমি বলেছিলাম, কালকে বলেছিলাম। তাহলে এখন তাহলে এখানে কত হচ্ছে? 1000, এক গুণ করলে 1000, 1000ই হয়। সরি, আমার ভুল হয়েছে, এখানে 1000কে 1 দিয়ে গুণ করলে 1000 হয়। তারপরে আর এখানে দশমিক বিন্দু তিন ঘর সরে গেলে 1 পাওয়া যাবে। সরি, আমার তখন উত্তরটা ভুল হয়েছে, এটা হবে 1000। আমি মনে হয় 100 বলেছিলাম, 1000 হবে, ঠিক আছে? এটা আমার এক্সামে এসেছিল তো। হ্যাঁ, এটার উত্তর হবে তাই। 1000। জি স্যার, এটা আমার পরীক্ষায় এসেছিল এবং আমি 1000 লিখেছি। তাই ঠিক আছে, রাইট অ্যান্সার, জি রাইট স্যার, অ্যান্সার। থ্যাংক ইউ স্যার। বাপরে বাপ, তাকওয়া 2 হাত তুলেছে, বলছে বলো 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 বলো। স্যার আমার 3টা প্রশ্ন ছিল। কয়টা? করছেন কয়টা প্রশ্ন? আচ্ছা দাঁড়াও, 3টা। মাঝে মাঝে এরকম হয়ে যায়, আমি কালকে তোমাদের হোমওয়ার্ক দিতে ভুলে গেছি, আজকে হোমওয়ার্কটা আগে দিই, ঠিক আছে? তারপর তোমাদের প্রশ্নগুলো শুনি। তোমাদের এখন হোমওয়ার্ক হচ্ছে, এটা কত পৃষ্ঠা? 77 পৃষ্ঠা। 77 পৃষ্ঠার 4 নম্বর, 5 নম্বর, আর 6, 7, 8, মানে সবগুলোই 4 থেকে একদম 8 পর্যন্ত। দেখো, আমি আবারও বলছি, 77 পৃষ্ঠার 4 থেকে শুরু করে 8 পর্যন্ত সবগুলোই হোমওয়ার্ক, এবং এগুলো তোমরা খাতায় করবা। খাতায় করলে ভালো হবে, সময় কম লাগবে আমার খাতা কাটতে, ঠিক আছে? কথা কি বুঝতে পেরেছো? এগুলো খাতায় করবা। সবাইকে আমার কথা বুঝতে পেরেছো? এগুলো তোমাদেরকে দিলাম, এগুলো খাতায় করবা। এখন বলো, এগুলো কি তোমাদের বেশি হয়ে গেছে? হ্যাঁ বলো, আরিশা বলো, আচ্ছা শুনছি, বলো। আর আপনি কুইজ ধরেন আগের দিনের মতো। কুইজ আজকে, কালকে ধরবো, আজকে না, কালকে। আচ্ছা, আজকে সমস্যাগুলো একটু শুনি। হ্যাঁ, স্বাধীন বলো, তারপর আসছি তোমার কাছে। স্বাধীন, সময় নিচ্ছ আনমিউট করতে, বলো। স্যার, আমার একটা কথা ছিল। বলো, কি কথা? আপনার একজন স্টুডেন্ট যে আপনাকে বলছে এই যে আপনি এগুলো করাচ্ছেন বেকার সময় নষ্ট হচ্ছে, এটা আমার অনেক মাইন্ডে লাগছে। কে বললো এই কথাটা? স্যার, কেউ কথা বলে? আমি শুনতে পাইনি, এরকম কি কেউ বলেছে? হ্যাঁ স্যার, আপনার একজন স্টুডেন্ট বলেছে। ছেলে না মেয়ে? স্যার, ছেলে। ছেলে মানুষ? ইয়েস স্যার। শোনো, মানুষের মধ্যে তো অনেক অনেক ক্রাইটেরিয়ার বা অনেক ক্যাটাগরির মানুষ থাকে, ঠিক আছে? কেউ দেখা যাচ্ছে টাইম নষ্ট করতে একদম পছন্দ করে না, হ্যাঁ। আবার কেউ দেখা যাচ্ছে না স্যার, টাইম কি নষ্ট হচ্ছে, এটা তো আমাদের হ্যাঁ, জ্ঞান লাভ হ্যাঁ, হচ্ছে। অবশ্যই অবশ্যই, এটা 100% তোমাদের জ্ঞানের আলোচনা হচ্ছিল, তোমাদের বইয়ের বাইরে একটু আলোচনা হয়নি এখানে। তোমাদের বিশ্ব পরিচয় থেকে আমি প্রশ্ন জিজ্ঞেস করেছি, এটা অবশ্যই 100% তোমাদের জন্য উপকারী। এবং এখানে তার মানে তুমি এটা মনে, আমি ডোন্ট মাইন্ড, আমি আই নেভার মাইন্ড, আমি কোনো মনে করি নাই, আই ডোন্ট মাইন্ড। ছোট মানুষ, আমি ক্ষমার চোখে দেখছি। তুমি যে বিষয়টা বললে এটা তার করা ঠিক হয়নি, ঠিক আছে? যদি কেউ বলে থাকে এটা, মানে ইয়েস স্যার। এটা কখনো এরকম করা যাবে না, স্যার যদি কোনো আলোচনা করে সেটাও কিন্তু অনেক জ্ঞানের কথা। টিচার যদি এখন এখানে গান গায়, এটাও এটাও কিন্তু অনেক জ্ঞানের। টিচার যদি এখানে নাচে, এটাও কিন্তু শিক্ষা, ঠিক আছে? আমি স্যার সেটাই মনে করি। থ্যাংক ইউ স্বাধীনকে, অনেক ভালো কমেন্ট, খুব ভালো কমেন্ট, থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম স্যার। ভেরি গুড আনসার, থ্যাংক ইউ। এবারে বললো হচ্ছে তাকওয়া, তাকওয়ার যে কোশ্চেন ছিল সেটা বলো।
স্যার 8 বছর 9 মাস 10 দিনকে ঘন্টায় প্রকাশ করো। 8 বছর 9 মাস ও এটা সময় অধ্যায় না, 9 মাস 10 বছর 10 দিনকে। এটা 10 দিন। আমি এটা ভেঙে ভেঙে করতে হবে তোমাকে, ঠিক আছে, একবারই করবা না। সর্বশেষ কি আছে বলো তো? স্যার দিন। তার মানে আমরা আগে এই মাস এবং বছরটাকে দিনে নিয়ে যাব, দিনে, ঠিক আছে। শেষ একক যে এককটা আছে, দিন এককটা, তার মানে এই বছর আর মাসটাকে আমাদেরকে দিন এককে নিয়ে যেতে হবে। তারপর দিনের সঙ্গে দিনগুলো যোগ করতে হবে, তারপর আমরা ঘন্টা বের করবো, ঠিক আছে। এখন বলো 8 বছরকে যদি আমরা 8 বছরকে ডিরেক্ট 365 দিয়ে গুণ করা যাবে না, না স্যার। এখানে মাস দিয়ে আসতে হবে। 8 বছরকে আগে মাস করতে হবে। আমরা জানি 1 বছর সমান 12 মাস, তারপরে এর সঙ্গে আবার 9 মাস যোগ করতে হবে, ঠিক আছে। কথা কি বুঝতে পেরেছো? মানে আমরা জানি 1 বছর 12 মাস, তাহলে 8 বছরে হয় 8 12 96 মাস, তার সঙ্গে আছে 9 মাস। এই 9 মাস যোগ করার পরে, হ্যাঁ, তারপরে আবার 10 দিন। এই যে 10 দিন আছে না, এই 10 দিনটা আলাদা থাকলো। এখন আমরা এটা গুণ করে যোগ করে দেবো। 8 12 কত হয়? 96। 96 96 যোগ 9, তাহলে মাস, এত মাস আর 10 দিন, তাই না? 10 দিন। তারপরে এখন এখান থেকে আমরা কত পাচ্ছি? এবার আমরা 96 আর 9 যোগ করলে কত হয়? 4 দিন। 105 মাস না? 915, হ্যাঁ, 105 মাস পেলাম আমরা, তাই না? 105 মাস 10 দিন। এখন আমরা কি করব? এইবার আমরা 105 মাসকে দিনে রূপান্তর করব, সরি দিন, হ্যাঁ দিনে। তো 105 কে দিনে করলে আমরা জানি 1 মাস কয় দিন হয়? 30 দিন না? স্যার তাহলে 30 দ্বারা গুণ করলেই দিন পাওয়া যাচ্ছে, তার সঙ্গে 10 দিন যোগ করে দেই, তাহলে মোট দিন পেয়ে যাবো একবারে, একবারে হয়ে যাচ্ছে। তাহলে এখানে 3 5 15 5 হাতে হলো 1, 3 0 0 হাতে 1, 3 1 3, একটা শূন্য, তাহলে 3150 দিন। 3150 দিন আর 10 দিন যোগ করলে কত হয়? মোট কত দিন বলো? 3150 দিনের সঙ্গে হারিয়ে গেল নাকি এবার? ঘন্টায় প্রকাশ করবো। স্যার এটা ঘন্টায় প্রকাশ করতে বলছে। হ্যাঁ, ঘন্টায় তো করব। তাহলে কতদিন হচ্ছে? 3150 দিনের সঙ্গে 10 যোগ করলে 3160 দিন। 3160 দিন। এখন এটাকে ঘন্টায় করব। আমরা জানি একদিন সমান কত ঘন্টা? ধুত্তরি, একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। কত ঘন্টা? 24 ঘন্টা। তার মানে ঘন্টা তো ডিরেক্ট করা যায় না, দিন থেকে ঘন্টায় আসতে হবে। তাহলে এখানে মোট দিন পেয়েছি 3160 দিন। তাহলে 3160 দিন, আমরা জানি একদিনে 24 ঘন্টা হয়, তাহলে এই 3160 দিনকে 24 দিয়ে গুণ করতে হবে, করলে আমরা এটা ঘন্টা পেয়ে যাবো, ঠিক আছে। এখন এই যা উত্তর আসবে এটাই উত্তর হবে। তাহলে 24 দিয়ে 3160 কে গুণ করো, গুণ করলে যা হবে তত ঘন্টা। 3160 গুণ হলো 24 ঘন্টা, তাহলে হবে 75,840 ঘন্টা। 75,840 ঘন্টা। এবার বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? স্যার এখানে গাইডে বলছে 73,800। গাইডে 73,800 হয়েছে। 76,800? জি স্যার। বুঝলাম না, 76,800 কেমন করে হলো? ওখানে কি কি দিয়ে গুণ করেছে বলো? স্যার এখানে তো সংক্ষিপ্ত কোশ্চেন, এখানে করা নাই, শুধু উত্তরটা লেখা। শোনো, গাইডে গাইডে সবসময় সব উত্তর সঠিক হবে এটা তা না। স্যার এর জন্য আমি সকাল থেকে মিলাতে পারছি না। গাইডের উত্তর ভুলও থাকে, অনেক ভুল থাকে, শুধু একটা না, দুইটা না, অসংখ্য ভুল গাইডে পাওয়া যায়। বুঝতে পেরেছো? আমার আরেকটা ছিল। তাহলে আমার হিসেব অনুযায়ী এখানে কোনো ভুল নেই, এবং আমি যেটা করেছি এটা রাইট অ্যান্সার, ঠিক আছে। স্যার আমার আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। 10,51,200 মিনিটকে বছরে প্রকাশ করো। অনেকে হ্যান্ড রেজ করে আছো, সবার কথা শুনতে। কত বলো তো? 10,51,200 কে বছরে প্রকাশ। 51,200? এত মিনিটকে বছরে প্রকাশ। জি স্যার। 10,51,000 একক, 10 শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, হ্যাঁ, 10,51,200 মিনিট। মিনিট জি স্যার। কত বছর?
এই মিনিটটাকে কি করতে হবে, বছর? জি স্যার। এটা মিনিট থেকে প্রথমে তোমাকে ঘন্টায় যেতে হবে, 60 দিয়ে এটাকে ভাগ করবে আগে, ঠিক আছে? আমি তোমাকে শুধু জাস্ট টেকনিক শেখা দিচ্ছি, কারণ আমরা জানি 60 মিনিটে হয় 1 ঘন্টা। মিনিট থেকে ডিরেক্ট তো বছরে যাওয়া যাবে না, মিনিট থেকে আগে দিন পাওয়া যায়, কি পাওয়া যায়, সরি, মিনিট থেকে ঘন্টা পাওয়া যায়, ঘন্টা ঘন্টা। তার মানে 60 মিনিট দিয়ে এটাকে ভাগ করলে তোমার এখানে ভাগফল যেটা আসবে সেটা ঘন্টা পাওয়া যাবে। যে ঘন্টাটা এখানে তুমি পাবা, এই ঘন্টাটাকে আবার 60 দিয়ে ভাগ করতে হবে। 60 দিয়ে, কারণ আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা হয়, ঠিক আছে? তারপরে তুমি ঘন্টা পাবা, কি পাবা, সরি, এখানে 60 দিয়ে মিনিটকে ভাগ করলে ঘন্টা পাবা, ঘন্টাকে আবার কি বলতো 24 দিয়ে ভাগ করবা, দিন পাবা, ঠিক আছে? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, তোমার ভাগফল যেটা আসবে, তোমার ভাগফল যেটা আসবে সেটা হবে ঘন্টা, এবং ভাগফলটাকে আবার 24 দিয়ে ভাগ করলে দিন পাওয়া যাবে, বুঝছো? স্যার ওখানে 51 হবে, হুম, 51 হবে ওখানে। 51 কি বছর? স্যার ওই যে পিছনে লিখেছেন 51 হবে ওখানে। ও এখানে 2 হবে না, তাই না? না স্যার। আসলে সময় কম, সময় থাকলে আমি এটা বুঝে দিতাম। আমাদের লিঙ্ক চাচ্ছে ক্লাস 3 তে, দেখো অটোমেটিক লিঙ্কের যুদ্ধ শুরু হয়ে গেছে। শোনো, কালকে তোমাকে এটা বুঝাই দিব, আজকে সময় নেই। এটা বোঝাতে গেলে অনেক টাইম লাগবে, 10 থেকে 7-8 মিনিট লাগবে, দিন বুঝছো? তাহলে, হুম, কালকে দিন তাহলে। কালকে দিব, ওকে? তোমাদের তো হোমওয়ার্ক দিয়ে দিয়েছি, খাতায় হোমওয়ার্ক করবা। আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ। কার কি প্রশ্ন আছে রেডি করবা, কালকে বলবো, ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।